খুশি তাও কেঁদেই যাচ্ছে। প্রহর এবার বলে উঠল, ঠিক আছে, তোমার মাথায় চললে এইটা তো তোমার সমস্যা। ঠিক আছে, আমি এক কাজ করি, আমিও আজকেই নাড়া করে ফেলি, তখন দুজনেই একরকম হয়ে যাব, তাহলে তার সমস্যা নেই, তাই না? হ্যাঁ। খুশি এবার চমকে উঠে বলল, এই না না না, খবরদার এমন করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে কখনো মাফ করব না। প্রহর মুচকি হাসল, চোখ দিয়ে ঝরে পড়ল নোনা জল। খুশির কপালে সময় নিয়ে একটা গভীর চুমু খেয়ে বলল, তাহলে কান্নাটা বন্ধ করো না সোনা পাখি, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখন নাড়া করে ফেলবো, তখন তোমার টাকলা বরের সাথে থাকতে হবে কিন্তু তোমাকেই। খুশি অশ্রুসিক্ত চোখে হেসে দিয়ে প্রহরকে জড়িয়ে ধরল। অবশেষে সেই মুহূর্তটা চলেই এলো। এখন সময় সকাল 11টা। 11:30 অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে খুশিকে। সবাই যেন কুঁকড়ে আছে। অপারেশনের আগে শেষবারের মতো খুশি সবার সাথে দেখা করতে চাইল। সবার প্রথমে এলো খুশির মা বাবা। দুজনেরই চোখের পানি থামছে না কিছুতেই। নিজের নারী ছেঁড়া ধন কলিজার টুকরোকে তারা প্রাণ ভরে দেখছে। না জানি আর এই মুখ দেখা তাদের নসিবে হবে কিনা। আজ শাহিলা বেগমের মতো শক্ত মনের মানুষও যেন সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়েছে। কেনই বা হবে না, সে যে মা, আর এক মায়ের বুকে সন্তান হারানোর ভয় যখন হানা দেয় তখন সব শক্ত দেওয়ালি ভেঙে পড়ে। মায়ের কাছে সন্তানের চেয়ে বড় দুনিয়াতে আর কিছুই নেই। লোকে বলে সন্তান হারালে নাকি মায়ের কলিজায় ছিদ্র হয়ে যায়। শাহিলা বেগমেরও একই অনুভব হচ্ছে। মেয়ের সামনে আসতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তার। রাকিব হাসান তাকে ধরে রাখছেন আর নিজেও চোখের পানি ছাড়াচ্ছেন। তাদের মন চাইছে আবারও সেই ছোটবেলার মতোই মেয়েটাকে বুকের মাঝে আগলে রাখুক। খুশি হাত বাড়িয়ে ওর মা বাবাকে কাছে ডাকলো। ওরা খুশির কাছে এসে বসলো। খুশি ওর মা বাবার চোখের পানি মুছে দিয়ে জোরপূর্বক হেসে বলল, আরে আরে, এত কাদার কি আছে? মনে হচ্ছে আমি এখনই পরপারে চলে গেছি। আর আম্মু, তোমাকে এভাবে কাঁদলে কিন্তু একদম মানে না। তোমাকে তো রাগী ভাবেই মানায়। একবার আবারও সেই আগের মতো করে বকো না আমাকে আম্মু, প্লিজ, শুধু একবার। শাহিলা বেগম আরও বেশি কান্নায় ভেঙে পড়লেন। তবুও খুশির মন রাখতে কোনো রকমে বলে উঠলেন, খুশি অশ্রুসিক্ত চোখে হেসে দিল। তারপর বাবা মা দুজনের হাত ধরে বলল, আম্মু, বাবা, তোমরা আমাকে প্রমিস করো, আমার কিছু হয়ে গেলে তোমরা ভেঙে পড়বে না, একজন আরেকজনের খেয়াল রাখবে। এমন করে বলিস না মা, তোর কিছু হবে না, তুই একদম ঠিক হয়ে যাবি দেখিস। বাবা মায়ের সাথে দেখা শেষে এবার নিভান এলো খুশির কাছে। অশ্রু চোখে চেয়ে থেকে এগিয়ে এলেও প্রাণপ্রিয় বোনের কাছে। নিভানের কাছে তো ওর পৃথিবীই ছিল ওর আপু। আজ তার কিছু হয়ে গেলে নিভানও হয়তো বাঁচতে পারবে না। নিভান খুশির সামনে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু, তোমার জন্য কিছু নিয়ে এসেছি আমি, দেখবে? খুশি অশ্রুসিক্ত চোখে মুচকি হেসে বলল, হ্যাঁ, দেখা না ভাইয়া। নিভান ওর হাতে থাকা আর্ট পেপারটা আস্তে করে উপরে তুলে ধরল। পেপারে খুশির একটা হাস্যোজ্জ্বল মুখের ফুল স্কেচ আঁকানো। খুশির চোখের পানি ধরে রাখতে পারল না। অশ্রু সচল চোখে তাকালো ছোট্ট ভাইটার দিকে। কান্নাচরিত কণ্ঠে বলল, অনেক সুন্দর হয়েছে বাবু। আমার বাবুটা একদিন অনেক বড় আর্টিস্ট হবে, আমাদের নাম উজ্জ্বল করবে, তাই না? নিভান আর থাকতে পারল না। দৌড়ে এসে খুশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আপু, আমি একদিন অনেক বড় আর্টিস্ট হব, কিন্তু সেদিন আমার পুরস্কার হিসেবে তোমাকে চাই। আমি যখন কোনো পুরস্কার পাবো সেখানে তোমার উপস্থিতি চাই। তুমি সবার সামনে দাঁড়িয়ে থেকে আমার জন্য শীষ বাজাবে, জোরে জোরে তালি বাজাবে। বলো না আপু, তুমি থাকবে তো সেদিন? খুশি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো। আমার বাবুর জন্য চেয়ারে উঠে দাঁড়িয়ে শীষ বাজাবো, করতালিতে মুখরিত করে দিব। প্রমিস? পাক্কা প্রমিস। নিভানের পর এবার বেলি এলো খুশির কাছে। বাকি সবার মতো তারও একই অবস্থা। তিনিও অশ্রু সচল চোখে খুশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই ওখানে জিদান সাহেবও এলো। খুশি আসতে বলেছিল তাকে।
খুশি হাত বাড়িয়ে কাছে ডাকলো জিদান সাহেবকে। জিদান সাহেব নিচের কান্না আটকে জোরপূর্বক হেসে খুশির সামনে এসে বলল, অনেক হয়েছে বৌমা, অসুখের বাহানায় অনেক আরাম করেছো। এসব তাল বাহানা আজ চলবে না, বুঝেছো? জলদি জলদি ঠিক হয়ে বাসায় এসে সব কাজ কাম করতে হবে, না হলে কিন্তু আমি বকা দিব, যতই মজা করি কি না। কেন শিশু হিসাবে কিন্তু আমি অনেক স্টক। খুশি মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি স্ট্রিক্ট হলে আমি অ্যাঞ্জেলিনা জোলি। এখন এসব ছাড়ুন, এখানে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। খুশি এক হাতে জিদান সাহেবের হাত ধরে আর এক হাতে বেলির হাত ধরে বলল, আপনাদের দুজনের কাছে একটা ওয়াদা চাই আমি। আমার শেষ ইচ্ছেও বলতে পারেন। আমাকে কথা দিন, আমার কথা রাখবেন। জিদান সাহেব বললেন, হ্যাঁ মা, অবশ্যই রাখবো। বলো কি চাই তোমার? খুশি জিদান সাহেবের হাতের ওপর বেলির হাত রেখে বলল, আমাকে কথা দিন আপনারা দুজন মিলে একটা নতুন সংসার শুরু করবেন। আঙ্কেল, বেলি ফুপি আপনাকে অনেক ভালোবাসে। আপনার জন্য আজও সে বিয়ে করেনি, আর আপনিও এখন একাই আছেন। যে ভালোবাসা তখন অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেটা এখন পূরণ করবেন। বলুন, আমার ফুপিকে বিয়ে করে তার হারানো ভালোবাসা ফিরিয়ে দেবেন। বলুন, আমার কথা রাখবেন আপনারা? বেলি চমকে উঠে বলল, খুব খুশি কি বলছিস এইসব? এটা হয় না মা, এখন আর এসব সম্ভব না। তবে বেলিকে অবাক করে দিয়ে জিদান সাহেব অনায়াসে বলে উঠলেন, ঠিক আছে খুশিমা, তুমি যেমন চাও তেমনই হবে। তবে তোমাকেও প্রমিস করতে হবে, আমাদের বিয়েতে তোমাকে সবার আগে নাচতে হবে। বলো রাজি? জিদান সাহেবের কথায় বেলি আরো বেশি চমকে গেল। তবে খুশি হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা আবার বলতে আছে নাকি? এবার দেখা করার পালা এলো সেই ব্যক্তির যার সামনে নিজেকে শক্ত রাখা সবচেয়ে কঠিন। খুশির জন্য কাপা কাপা হাতে দরজা ঠেলে মৃদু পায়ে কেবিনে ঢুকলো প্রহর। চোখ দুটো লাল টকটক করছে, মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে, যেন কোনো ধ্বংসাবশেষ নির্জীব প্রাণী। খুশি হাতের মুঠো শক্ত করে নিজেকে শক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করছে। ও ভেঙে পড়লে যে প্রহর আরো ক্ষতবিক্ষত হয়ে যাবে। প্রহর আস্তে করে এসে খুশির পাশে বসল। খুশির দুই হাত নিচের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। খুশির চোখের ইশারায় প্রহরকে ঝুঁকতে বলল। প্রহর মাথা ঝুঁকালে খুশি প্রহরের কপালে চুমু এঁকে দিল। খুশির পর প্রহরও খুশির কপালে চুমু এঁকে দিল। খুশি এবার মুখ উঁচু করে প্রহরের অধরে নিচের অধর চেপে ধরল। ওভাবেই কিছু সময় অতিবাহিত করল দুজন। দুজনেরই চোখে বর্ষার বৃষ্টিধারা ঝরছে। এরপর খুশি অধর ছেড়ে বলে উঠল, আমাকে প্রমিস করো, আমার যদি কিছু হয়। খুশির কথা শেষ হওয়ার আগেই প্রহর খুশির ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, তুমি যেটা বলতে চাইছো সেটা বলার চেষ্টাও করো না। আমি তোমাকে কোনো প্রমিস করবো না, কারণ প্রমিস তুমি করবে, আর শুধু করবে না, সেটা করে দেখাবে। ফিরতে হবে তোমাকে, আমার কাছে ফিরতে হবে তোমাকে। অবশ্যই অবশ্যই ফিরবে তুমি। তুমি হীনা প্রহরের কোনো অস্তিত্বই নেই। তুমি আছো তো এই আমি আছি, না হলে কিছুই নেই। তাই মনে রাখবে, আমাকে ভালো রাখতে চাইলে তোমাকে ফিরতেই হবে, আর অন্য কোনো উপায়ন্তর নেই। প্রহর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল খুশিকে। খুশিও দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রহরকে। জানা নেই এই শান্তির আলিঙ্গন পাবে কিনা ও। অতঃপর সেই সময় চলে এলো। খুশিকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য নার্স আর ওয়ার্ড বয়রা এলো। খুশিকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে যেখানে লাগলো, খুশি এখনো শক্ত করে প্রহরের হাত ধরে আছে। প্রহর খুশির হাত ধরে থেকেই ওর সাথে সাথে যাচ্ছে। প্রহরের মনে হচ্ছে ওর ভিতর থেকে কলিজাটা কেউ ধীরে ধীরে টেনে বের করে নিয়ে যাচ্ছে। জানটা যেন বেরিয়ে যাচ্ছে ওর। এক সময় ওটির সামনে চলে আসলো ওরা। প্রহরকে আর খুশির সাথে থাকতে দিল না ওরা। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে গেল খুশিকে ওটির সামনে। প্রহর অনুভূতি শূন্য হয়ে ধপ করে বসে পড়ল ওখানেই। ওর প্রাণভোমরাটা কি ফিরবে আবারও ওর কাছে? সেই 4 ঘন্টা ধরে খুশির অপারেশন চলছে, এখনো বের হয়নি ওরা। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ মনে হচ্ছে প্রহরের কাছে। ওর ভেতর এখন কি চলছে তা কোন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ও বাস একটা অনুভূতি শূন্য পাথরের মতো দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। এই দেহে তখনই প্রাণ ফিরবে যখন খুশির কোনো ভালো সংবাদ আসবে।
খুশির মা বসে বসে শুধু তসবি টিপছেন আর দোয়া দরুদ পড়ছেন। নিভান কেঁদে কেঁদে অজ্ঞান হওয়ার মতো অবস্থা, বাকিদেরও খুবই দুর্বিষহ অবস্থা। অতপর ওটির লাল আলোটা বন্ধ হলো। দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর। প্রহর দ্রুত উঠে দাঁড়িয়ে ডক্টরের কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলল, ডক্টর, আমার খুশি কেমন আছে? ওকে ঠিক হয়ে গেছে তাই না? আমি কি একবার দেখা করতে পারি এখন? শুধু একটু দূর থেকে দেখবো ডক্টর। ডক্টর মাথা নিচু করে মলিন সুরে বলে উঠলেন, আই এম সরি, উই ট্রাই আওয়ার বেস্ট বাট ইটস নট সাকসেসফুল। শি ইজ নো মোর। নো মোর। ব্যাস এই একটা চারিদিক ধ্বনিত হতে লাগলো। প্রহরের পুরো পৃথিবী মুহূর্তেই শেষ হয়ে গেল। অনুভূতি শূন্য জীবন্ত লাশ হয়ে গেল ও। বোধশক্তিহীন হয়ে ধীরে ধীরে পেছাতে লাগলো ও। হঠাৎ পাশে ফিরে তাকালো প্রহর। এই তো খুশি দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে কি সুন্দর হাসি মুখে দেখছে ওকে। প্রহরের ঠোঁটে হাসি ফুটে উঠল। প্রহর হাসি মুখে বলল, খুশি, আমার খুশি। খুশি মুচকি হেসে বলে উঠল, আমি চলে যাচ্ছি প্রহর, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। খুশির কথায় প্রহরের ঠোঁটের হাসি বিলুপ্ত হয়ে গেল। খুশি হাত নেড়ে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। প্রহর আতঙ্কিত হয়ে খুশিকে ধরার জন্য এগিয়ে যেতে যেতে বলল, No, no, you can't go, খুশি। You promise me, খুশি। যেও না প্লিজ। খুশি, খুশি। খুশি শুনল না। একসময় ধোঁয়ায় মিলিয়ে গেল সে। প্রহর এবার গগন বিদারী আর্তচিৎকার করে বলল, খুশি। চিৎকার করে ঠাস করে চোখ খুলে উঠে বসল প্রহর। সারা শরীর অসম্ভব রকম কাঁপছে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। কেমন শ্বাসকষ্ট হচ্ছে পর হাঁপাতে লাগলো। অস্থির হয়ে আশেপাশে তাকালো ও। নিজেকে হসপিটালের একটা কেবিনে আবিষ্কার করলো প্রহর। ও এখানে কি করছে? খুশি, আমার খুশি কোথায়? খুশি কি তাহলে? না না, কিছু নেই না। খুশি, খুশি। অস্থির হয়ে প্রহর নিচে নামার চেষ্টা করলো। তখনই হঠাৎ ফাহিম দৌড়ে এসে প্রহরকে ধরে পড়ল। প্রহর, তোর জ্ঞান ফিরেছে? ঠিক আছিস তুই? ঠিক আছে মানে? আমার আবার কি হবে? আরে, খুশিকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তো তুইও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলি। গত 4 ঘন্টা যাবত তুই বেহুশে ছিলি। অজ্ঞান ছিলাম? তার মানে ওয়েট এক মিনিট, তার মানে কি ওসব সব স্বপ্ন ছিল? খুশি, আমার খুশি, ফাহিম, আমার খুশি, খুশির অপারেশন। ফাহিম স্বস্তিময় হাসির রেখা টেনে বলল, তোর বিশ্বাস জিতে গেছি প্রহর। খুশির অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। তোর খুশি আবারও ফিরে এসেছে তোর কাছে। প্রহর অশ্রু সজল চোখে ফাহিমের দিকে তাকালো। প্রহরের দেহে এবার প্রাণের সঞ্চালন হচ্ছে। খুশি ফিরেছে, আমার খুশি ফিরেছে আমার কাছে। প্রহরের আনন্দ যেন ধরছে না। প্রহর উঠে দাঁড়িয়ে বলল, ফাহিম, আমি খুশির কাছে যাবো। ফাহিম, কোথায় খুশি? খুশিকে অবজারভেশনে রাখা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফেরার পর কেবিনে শিফট করবে, তখন দেখতে পারবি। না না, আমি এক্ষুনি দেখবো ওকে, দূর থেকে হলেও দেখবো। ওকে এক নজর না দেখলে নিঃশ্বাস নিতে পারবো না আমি। কথাটা বলেই প্রহর নিচে নেমে দাঁড়িয়ে বাইরের দিকে ছুটে গেল। ফাহিম আটকানোর চেষ্টা করেও পারল না। প্রহর বাইরে এসে দেখল অবজারভেশন রুমের বাইরে করিডোরে সবাই বসে আছে। প্রহরকে আসতে জিদান সাহেব এগিয়ে গেলেন ওর কাছে। প্রহর ওর বাবার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, বাবা, বাবা, আমার খুশি, খুশি কোথায়? জিদান সাহেব ছেলেকে আশ্বস্ত করে বললেন, ভয়ের কিছু নেই প্রহর। খুশি হলো ফাইটার, ঠিকই মৃত্যুকে ফাইট করে হারিয়ে দিয়েছে। আমাদের কথা রেখেছে ও। আমাদের খুশি মা এখন ঠিক আছে। প্রহর অশ্রু সজল চোখে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম বাবা আমার খুশি আমাকে ছেড়ে যেতেই পারে না। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দেবে না। বাবা, খুশি কোথায়? আমি একবার ওকে দেখবো প্লিজ বাবা। কিন্তু অবজারভেশন রুমে তো কাউকে যেতে দেয় না। কেবিনে শিফট করার পর দেখছি। না না, আমি এক্ষুনি দেখবো, শুধু দূর থেকে একবার দেখবো বাবা। প্রহর অবজারভেশনের করিডোরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। সেখানে রিসেপশনে বসে থাকা নার্সটা প্রহরকে বাধা দিল ভিতরে ঢুকতে। তবে প্রহর কিছুটা মানতে রাজি না। সে শুধু বারবার খুশিকে দেখার জেদ করে যাচ্ছে। অগত্যা আর না পেরে দূর থেকে দেখার পারমিশন দিল ওকে।
খুশির রুমের কাছে এসে দরজায় লাগানো কাচের ভিতর থেকে খুশিকে দেখল প্রহর। সারা মাথায় ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, জ্ঞানহীন খুশি শুয়ে আছে। প্রহরের চোখের বর্ষা অঝোর ধারায় বলছে। কাচের ওপর দিয়েই হাত বুলালো প্রহর। ওর ঝাঁসি টানি যুদ্ধ জয় করে ফিরেছে, আমার কাছে ফিরেছে। হৃদয়ের স্পন্দন ফিরে পেয়েছে প্রহর। শেষ হয়েছে ওদের জীবনের কঠিন পরীক্ষা। রাত 8টার দিকে জ্ঞান ফিরে আসে খুশির। ডক্টর এসে বলে গেল সবাইকে, একটু পরে খুশিকে বেডে শিফট করা হবে। সবার মাঝে এক অপরিসীম প্রশান্তির লহর ছড়িয়ে পড়ল। এতক্ষণ যতটুকু ভয় চিন্তা কাজ করছিল তারও লেশমাত্র অবকাশ রইল না। সবার মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি। কেবিনে শিফট করার পর খুশির মা বাবা আর নিভান 5 মিনিটের জন্য একটু দেখা করে আসলো, কারণ ডক্টর বলেছে বেশিক্ষণ রোগীর কাছে ভিড় করা যাবে না, বেশি কথা বললে খুশির সমস্যা হতে পারে। তাই ওরা অল্প কিছু সময়ের জন্য শুধু দেখে চলে আসলো। এরপর এলো প্রহর। দরজা খুলে মৃদু পায়ে ভিতরে ঢুকলো। ধীরে ধীরে এগিয়ে এসে খুশির পাশে টুলের ওপর বসলো। প্রহরের আভাস পেয়ে ভারী চোখের পলক দুটো ধীরে ধীরে খুলে তাকালো খুশি। পাশে তাকিয়ে দেখতে পেল ওর দিওয়ানা পাগলকে। মায়াময় চোখে তাকিয়ে হাসির রেখা আনলো ঠোঁটের কোণে। ব্যাস এতটুকুই যেন প্রহরের শরীর মনকে প্রশান্তির অথৈ সমুদ্রে ভাসানোর যথেষ্ট। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে আনন্দ অশ্রু। খুশির এক হাতে স্যালাইন লাগানো। প্রহর খুশির অন্য হাতটা নিজের হাতের মুঠোয় নিল। খুশির হাতের উল্টো পিঠে অথর ঠেকালো প্রহর। মাথা ঝুঁকিয়ে অথর ঠেকালো খুশির কপালে। আনন্দ অশ্রু জমে গেল খুশির চোখের কোণে। তবে সেটা চোখের কোণ বেয়ে নিচে পড়তে দিল না প্রহর। তার আগেই নিচের অধর দ্বারা শুষিয়ে নিল সে। মায়াবী কণ্ঠে বলে উঠল, No more tears, Khushi Rani. It's time to celebrate your victory. I'm so proud of you, my sweetheart. খুশি মুচকি হেসে ভাঙা গলায় বলল, আই নো আই এম সো শক্তিশালী। যমরাজকে এক ঢিসুম মেরে কুপকাত করে দিয়েছি। অশ্রু চোখেই হাসলো প্রহর। ব্যাস এভাবেই খুশি সারা জীবন ওর পাশে থাকুক, আর কিছু চাই না ওর। করিডোরে এক সারিতে লাগানো চেয়ারগুলোর একটাতে বসে আছে বেলি। শাহিলা বেগম ওকে বাসায় চলে যেতে বলেছিল, তবে খুশিকে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না তার, তাই এখানেই বসে আছে। কিছুক্ষণ আগেই খুশির সাথে দেখা করে এসেছে। মেয়েটাকে ভালো হতে দেখে তার এখন স্বস্তি লাগছে। হঠাৎ একটা ধোয়া ওঠা গরম কফির 1 টাইম কাপ কেউ ধরল বেলির সামনে। বেলি মাথা তুলে তাকিয়ে দেখল জিদান সাহেব। বেলি সৌজন্যমূলক মৃদু হেসে বলল, আরে শুধু শুধু কেন কষ্ট করতে গেলে? জিদান সাহেব বেলির পাশে বসে বলে উঠলেন, বারে এতে কেন আমার কষ্ট হতে যাবে? কপি কি আমি বানিয়েছি নাকি? কপি তো বানালো ক্যান্টিনওয়ালা, আমি তো শুধু নিয়ে এলাম। গরম গরম কপিটা খেয়ে নাও, শরীর মন ফ্রেশ হয়ে যাবে। বেলি কফির কাপটা হাতে নিল। জিদান সাহেবও তার নিজের কফিতে চুমুক দিল। বেলি কফি খেতে খেতে ইতস্ততভাবে বলে উঠল, জিদান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, জিজ্ঞাসা করার কি আছে? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার খুশির কথা মানার কোনো দরকার নেই। দেখো, আমি জানি তুমি খুশির ওই অবস্থায় ওকে মানা করতে পারোনি, তাই ওর মন রাখতে রাজি হয়েছ। তবে তোমার এসব করার কোনো দরকার নেই। আমি খুশিকে বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝতে পারবে। জিদান সাহেব বলে উঠলেন, আর আমি যদি বলি আমি আমার মনের ইচ্ছাতে রাজি হয়েছি তাহলে? বেলি চকিত দৃষ্টিতে তাকালো জিদান সাহেবের দিকে। জিদান সাহেব স্মিত হেসে বললেন, হ্যাঁ বেলি, তুমি হয়তো ভাবছো আমি খুশি রাখতে বা তোমার ওপর দয়া করে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তবে এমনটা না। আমি আমার নিজের খুশিতে রাজি হয়েছি। আসলে আমি উপলব্ধি করেছি জীবনে একটা যোগ্য সঙ্গীর খুবই প্রয়োজন, যার কাছে নিজের ভালো মন্দ কথা খুলে বলতে পারবো, কিন্তু আমার না বলার কথাও সে বুঝে যাবে। জানো পাপিয়া, আমার বউ হলেও ও কখনো আমার মনের কথা বুঝতে পারেনি, তবুও আমি কখনো ওর উপর অভিযোগ করিনি। ভেবেছি সবাই তো আর এক হয় না, ও না হয় একটু অন্যরকম। তবে ওর ওভাবে চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছিলাম, নিজেকে কেমন ইডিয়েট মনে হচ্ছিল তখন আমার। কিন্তু আমি এই কষ্ট কারোর সাথে শেয়ার করতে পারতাম না, কারণ তখন প্রহরকে সামলানোটাই আমার সবচেয়ে বড়
প্রায়োরিটি ছিল। এভাবে নিজের অনুভূতিগুলো নিজের মাথায় চেপে প্রহরকে মানুষ করা আর বিজনেসের ভেতর ডুবে থাকতাম। কিন্তু দিন শেষেই ঠিকই নিজের খুব একা মনে হতো কেউ একজন যদি থাকতো তাহলে তার কাঁধে মাথা রেখে নিজের সুখ দুঃখ শেয়ার করতে পারতাম। যদিও প্রহর বড় হওয়ার পর থেকে আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, তবে আমার মন চায়নি আর, কারণ একবারই মন মতো জীবনসঙ্গী বেছে নিয়ে ভুল করেছি। আবারও যদি সেই একই ভুল করি তাহলে কি হবে? সে যদি প্রহরকে আপন করে না নিতে পারে, সেই ভয়ে কখনো সেই পথে পা বাড়াইনি। তবে একাকিত্ব এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আর এত বছর পর তোমাকে দেখে কেন জানি মনে হলো তুমি হয়তো আমার একাকিত্ব দূর করতে সাহায্য করবে, কারণ আমি তোমার ভালো বন্ধু। আমার আর কেউ নেই, তুমি একমাত্র আমাকে ভালোভাবে বুঝতে পারো। তাই খুশির কথাই দ্বিতীয়বার আর ভাবিনি। তবে এটা একান্তই আমার ইচ্ছে। তুমি যদি মানা করতে চাও অনায়াসে করতে পারো, তোমার ওপর কোনো চাপ নেই। তুমি যা ডিসিশন নেবে তাই হবে। কথাগুলো বলে কফি শেষ করে উঠে গেল জিদান সাহেব, আর বেলি তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সত্যি কি সে তার ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে? 1 সপ্তাহ পর খুশিকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দিল। এখন অনেকটা উন্নতি হয়েছে খুশির, মাথার ব্যথাটাও অনেক কমে গেছে। বাসায় আনার পর থেকে প্রহর দিনরাত খুশির সেবায় নিয়োজিত থাকে। এক মুহূর্তের জন্যেও খুশিকে একা ছাড়ে না। খাইয়ে দেওয়া, গোসল করানো, নিয়মিত মেডিসিন দেওয়া সহ যাবতীয় কাজই প্রহর নিজের হাতে করে। খুশিকে নিজের পায়ে এক পাও হাঁটতে দেয় না প্রহর। যেখানে যাবে খুশিকে কোলে নিয়ে যায়, যেন খুশি কোনো ছোট বাচ্চা যাকে ছেড়ে দিলেই পড়ে যাবে। এই অতিরিক্ত কেয়ারে খুশির মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। সে বিরক্তির সুরে বলে, আরে এত পুতুপুতু করার কি আছে? আমি কি নবজাতক শিশু নাকি? আজব। এভাবে চলতে থাকলে তো আমি নিজের পায়ের বোধ শক্তি হারিয়ে ফেলবো। তখন সারা জীবন কাঁধে নিয়ে নিয়ে ঘুরো ল্যাংড়া বউকে। প্রহর তখন মুচকি হেসে বলে, ঘুরতে হয় ঘুরবো, তোমার তাতে কি? আমার বউকে আমি সারা জীবন কোলে কাঁধে নিয়ে যেভাবে খুশি করবো। প্রহরের কথাই তখন আবার চোখ ভরে আসে খুশির। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে? মন চাই তখনই পাগলটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিতে। দেখতে দেখতে কেটে গেল আরো 20টা দিন। খুশি এখন প্রায় সুস্থ, মাথার ব্যান্ডেজও খুলে দিয়েছে। মাথায় আবার নতুন করে চুল কুচিয়েছে খুশির। এখন নিজেই চলাফেরা করে, যদিও প্রহর বেশি চলাফেরা করতে মানা করেছে। কিন্তু কে শোনে কার কথা? খুশি তো খুশি, তাকে আবদ্ধ করে রাখা খুবই দুর্বোধ্য কাজ। আজ খুশির অপারেশনের 1 মাস পূর্ণ হয়েছে। খুশি এখন অনেকটা সুস্থ হওয়ায় প্রহর আবার অফিস যাওয়া শুরু করেছে। খুশি হারিয়ে যাওয়ার পর থেকে প্রহর আর অফিসে যায়নি। এতদিন জিদান সাহেবই সবকিছু সামলেছেন, তবে এবার বাবাকে রেস্ট দিয়ে প্রহর আবারও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। যদিও বেশি সময় থাকে না সে, দ্রুত কাজ ছেড়ে বাসায় চলে আসে সে। খুশির চিন্তা যে তাকে থাকতে দেয় না। ও জানে ও না থাকলে খুশি একটুও নিজের খেয়াল রাখে না, মেডিসিনগুলো ঠিক মতো নেয় না। তাই তো খুশির কাছে না আসা পর্যন্ত ওর চিন্তার কমতি থাকে না। সময় তখন রাত 10টা। প্রহর একটু ওর বাবার সাথে বিজনেসের ব্যাপারে কিছু আলাপ করতে গিয়েছিল। কথা শেষে সে ফিরে এলো ওর রুমে এসে দেখলো খুশি রুমে নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝলো খুশি ওয়াশরুমে গিয়েছে। প্রহর বেডের পাশে ছোট্ট ল্যাম্প টেবিলের কাছে গিয়ে খুশির মেডিসিনগুলো চেক করতে লাগলো। ঠিকমতো মেডিসিনগুলো নিয়েছে নাকি তাই দেখছে। তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দে স্বাভাবিকভাবেই পাশে ফিরে তাকালো প্রহর। আনমনে ফিরে তাকিয়ে আবারও মাথা ঘুরতে নিলেই আটকে গেল তা। ধীর পায়ে ধীরে ধীরে আবারও ফিরে তাকালো খুশির পানে। মুহূর্তেই থমকে গেল প্রহর। নির্বোধ নির্বিকার হয়ে গেল সে। চোখের পলক পড়তে আর হা হওয়া মুখটা চাপতে ভুলে গেল। ওর সামনে দাঁড়িয়ে থাকা আবেদনময়ী মহিয়সী রমণীকে দেখেই হৃদস্পন্দন কম্পন করা থামিয়ে দিল। খুশি একটা শর্ট জিন্স আর স্লিভলেস সাদা শর্ট টি শার্ট পরেছে, যার নিচে পেটের অর্ধভাগ দৃশ্যমান।
টি শার্টের ওপরে লং একটা বুক কাটা জর্জেটের কোটি পরেছে। খুশির এই মাত্রাতিরিক্ত আবেদনময় রূপ প্রহরকে নাস্তানাবুদ করে দিচ্ছে। চোখের পর্দায় মাদকতা ছড়িয়ে পড়ছে। হাতের শক্তি হারিয়ে হাতে থাকা ঔষধগুলো সব নিচে পড়ে গেল। এই শীতের মৌসুমেও যেন অতিরিক্ত গরমের প্রভাব অনুভব করছে প্রহর। গলা শুকিয়ে আসছে তার। খুশি ঠোঁটের কোণে আবেদনময়ী হাসি ঝুলিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো প্রহরের কাছে। প্রহরের একেবারে কাছে এসে দুই হাতে প্রহরের গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মিস্টার হাজবেন্ড? মুখটা এখন চাপাও, না হলে মশাগুলো সব বিনা দাওয়াতে ঢুকে পড়বে। প্রহর শুকনো ঢোক গিলে নিয়ে আমতা আমতা করে বলল, এইসব কি খুশি? শীতের দিনে এমন কাপড় চোপড় কেউ পরে? ঠান্ডা লেগে যাবে তো। খুশি আরও একটু বেশি আবেদনময়ী ভঙ্গিতে বলল, আচ্ছা তাই বুঝি? তাহলে এত শীতের মাঝে তুমি ঘামছো কেন সুইটার? কথাটা বলেই খুশি ঠোঁট গোল করে প্রহরের মুখের উপর ফু দিতে লাগলো। বেচারা প্রহরের অবস্থা আরো বেগতিক হয়ে যাচ্ছে। খুশি ফু দেওয়া শেষে বলল, এখন ঠিক লাগছে নাকি আরেকটু ঠান্ডা হাওয়া দিব? ঠোঁট দুটো শুষ্ক হয়ে গেছে, চলো ওদের একটু সিক্ত করে দেই। খুশি এবার প্রহরের অথর পানে এগুতে লাগলো, কিন্তু প্রহর খুশিকে থামিয়ে দিয়ে বলল, খুশি, 1 মিনিট, আমার কথাটা শোনো। দেখো, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। এখন এসবের সময় হয়নি, এটা তোমার সমস্যা হতে পারে খুশি। খুশি প্রহরের ঠোঁটের ওপর তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, অনেক হয়েছে। কি অসুস্থ অসুস্থ লাগিয়ে রেখেছ? আই এম নট ইয়োর পেশেন্ট, আই এম ইয়োর ডিয়ার ওয়াইফ, সো ট্রিট মি লাইক দ্যাট। খুশি প্রহরের কপাল আর গালে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, জানো, কক্সবাজারে তোমার ওই ব্যাড বয় ইমেজটা কিন্তু আমার বেশি ভালো লেগেছিল, জাস্ট কিলিং। কিন্তু এখানে এসে তুমি আবারও সেই আগের বোরিং নীতিবান হয়ে গেছো। আই ওয়ান্ট দ্যাট গাই। আমার কথাটা তো। আর বলতে দিল না প্রহরকে। তার আগেই আলতো করে ধাক্কা দিয়ে প্রহরকে বেডে ফেলে দিল। তারপর গিয়ে প্রহরের পেটের ওপর চড়ে বসল খুশি। প্রহরের 2 হাতের মাঝে নিচের হাত ঢুকিয়ে বেডের সাথে আটকে ধরে বলল, আই ওয়ান্ট মাই লাভি ডাবি হাজবেন্ড রাইট নাও। দেখো খুশি শোনা, একটু বোঝার চেষ্টা করো, তোমারই কষ্ট হবে। খুশি প্রহরের কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। মাথা ঝুঁকিয়ে প্রহরের কানের কাছে ঠোঁট নিয়ে লো ভয়েসে বলল, এই কষ্ট সুখের কষ্ট, আমার কিছুই হবে না, সত্যি বলছি, প্লিজ প্রহর। প্রহর তো এমনিতেই খুশিতে নিমজ্জিত, তার উপর প্রিয়তমার এমন আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই ওর। আর শক্ত রাখতে পারল না নিজেকে। নেশায় ডুবে গেল সে নিজেও। তার নেশা আরও বাড়িয়ে দিল খুশির কোমল অধরের ছোঁয়া, যা এই মুহূর্তে খুশি ওর গলা আর ঘাড় জুড়ে ছড়িয়ে দিচ্ছে। খুশি প্রহরের শার্টের বোতাম খুলে গলা বুক জুড়ে অধরের স্পর্শ ছড়িয়ে দিচ্ছে। পাগল হয়ে যাচ্ছে প্রহর। 2 হাতে খুশির কোমর জড়িয়ে ধরে খুশিকে নিচে নামিয়ে দিল। নিজে খুশির উপর ঝুঁকে খুশির সারা মুখে অধরের স্পর্শ চিহ্ন এঁকে দিতে দিতে লাগলো। তারপর অধর মেশালো খুশির অধরে। খুশির অধর সুধা পান করতে লাগলো। খুশিও প্রহরের মাথার চুল খামচে ধরে নিজেকে ভাসিয়ে দিল প্রহরের মাঝে। অধর ছেড়ে খুশির গলায় নেমে এলো প্রহর। গলা ঘাড়ে ভরিয়ে দিচ্ছে ভালোবাসার ছোঁয়ায়। কম্পন শুরু হয়ে গেছে খুশির মাঝে। প্রহর মাথা তুলে খুশির চোখে চোখ রেখে বলল, খুশি খুশি খুশি, তোমারই কষ্ট হবে এতে। তুমি বললে আমি এখন থেকে থেমে যাব, কিন্তু বলে রাখলাম আমি। খুশি কোনো কিছু না বলে প্রহরের সাথে অধর যুগল মিলিয়ে দিল। প্রহর খুশির জবাব পেয়ে গেল, তাই সে খুশিকে নিয়ে ডুব দিল প্রেম শাওরের অথৈ সমুদ্রে। সাদা মেঘের ভেলায় ভেসে হারালো দুজন স্বপ্নের রাজ্যে। স্নিগ্ধ আলোর সরু এক কিরণ জানালার পর্দা ভেদ করে এসে প্রবেশ করল রুমে। আধার সরিয়ে দিয়ে জাগিয়ে তুলল নতুন উদ্যমের নতুন সুপ্রভাত। প্রভাতের আলোয় পরিস্ফুটিত হলো চাদরে মোড়ানো আলিঙ্গনরত এক সুখী দম্পতির। ঘুমন্ত মুখশ্রীতেও যেন সুখ রাজ্যের সমাহার ছড়িয়ে আছে। তাদের প্রণয় লীলা দেখে প্রকৃতিও মুচকি হাসছে, যে হাসির রেখা ছড়িয়ে পড়ছে ধরণী জুড়ে। ঘুম ভেঙে আসতেই টিপ টিপ ধ্বনি তরঙ্গ কানে এলো খুশির।
আখি যুগল মেলে তাকালো সে। প্রহরের উন্মুক্ত বুকে আবিষ্কার করলো নিজেকে। মুচকি হেসে কিছুক্ষণ কান পেতে শুনতে লাগলো প্রহরের হৃদস্পন্দন। তারপর আস্তে করে মাথা তুলে তাকালো সে। প্রহরের বুকে নিজের নামের ট্যাটুটা দেখতে পেল খুশি। আলতো করে হাত বোলালো সেখানে। ট্যাটুটা যতবারই দেখে ততবারই আবেগপ্রবণ হয়ে যায় খুশি। নিজেকে তখন দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী মনে হয়। মাথা নামিয়ে গভীর করে অথর ছোয়ালো ট্যাটু করা জায়গায়। প্রহর এখনো ঘুমে বিভোর। ঘুমন্ত মুখটাতে কত সুন্দর প্রশান্তি ছড়িয়ে আছে। খুশি মুচকি হেসে প্রহরের কপালেও পরম আদরে নিজের অথর ছোয়ালো। তারপর প্রহরের দিকে মায়াময় চোখে তাকিয়ে প্রহরের গালে আলতো করে হাত বোলাতে লাগলো।